ওকে, তাহলে আমরা এখন শুরু করব। তো আজকে আসলে ডেটা স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস, এরপরে নেক্সট ক্লাস হবে লিঙ্ক লিস্টের উপরে, থার্ড ক্লাসটা হবে হচ্ছে কমপ্লেক্সিটির উপরে। ঠিক আছে, এই কঠিন তিনটা টপিকের উপরে ক্লাস দেবো আজকে। মোটামুটি ওই দুইটা টপিক বোঝার জন্য যে বেসিক লাগবে, পাশাপাশি ডেটা স্ট্রাকচারের যে মূল ভিত্তি সেগুলো আজকে একটু আমরা ক্লাস করব আর কি। তো এখন আজকের ক্লাসটা যারা বুঝবে না, মানে করবে না, তাদের জন্য পরবর্তী টপিকগুলো বোঝাটা অনেক ডিফিকাল্ট হবে। এবং আজকের টপিকটা তিনটা জিনিস কভার করবে। একটা হচ্ছে প্রিলি কভার করবে, রিটেন কভার করবে, আর একটা ভাইবা কভার করবে। এইগুলোর উপর থেকে ভাইবা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি আজকে। তো আজকে কী কী আসলে আমরা শিখবো সেটা আমরা একটু আগে দেখে নিই। একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, আমি তো এখানে দেখছি। ওনার সেটিং এর সমস্যা, ফাংশনের সমস্যা হয়তো, বা উনি ঘুরাই ফেলছে। সাউন্ড ক্লিয়ার তো, তাই না? জি জি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, পরীক্ষা নিতে বিপিএসসি কিরকম সময় নিতে পারে? এটা সম্ভবত হচ্ছে নির্বাচনের পরে। এখন অনেকে গ্রুপে লেখালেখি করছে যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। এখন এটা বলা যাচ্ছে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও কেউ না কেউ যেহেতু বলছে, তো মানে প্রিপারেশনটা ওইভাবে নেওয়া উচিত। মানে এখন থেকে প্রতিদিন 6 ঘন্টা করে পড়াশোনা করবেন, তাহলে হয়ে যাবে। এবং সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে বুঝে বুঝে পড়াশোনা করবেন। আর একটা বিষয় হচ্ছে, পড়াশোনার রুলস হচ্ছে শুধু এমসিকিউ এর জন্য পড়াশোনা করলে কোনো দিন এমসিকিউ হচ্ছে পারবেন না। লিখিত, ভাইবা, তিনটার একসাথে পড়াশোনা করতে হবে, তাহলে এমসিকিউটা ভালো হবে। আর এমসিকিউ এর পরে টাইম পাওয়া যাবে না লিখিতর জন্য খুব বেশি দিন। তখন শুধু এখন এমসিকিউ পড়লে পরবর্তীতে লিখিতর জন্য ভালো প্রিপারেশন হবে না। আবার দেখা যায় যে লিখিতর পরে ভাইবার সময়টাও খুবই কম পাওয়া যায়। তো ভাইভাতে অনেকে মনে করে যে এই যা পড়ছে তার উপরে পড়লেই হয়তো হবে, ব্যাপারটা এরকম না। অনেক ডিফিকাল্ট ভাইবা বিপিএসসির ভাইবা। ঠিক আছে, এই জন্য এখন থেকেই প্রিলি, লিখিত, ভাইবা মানে হচ্ছে সব একসাথেই প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে। আর ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট হচ্ছে পিএসসিতে যে এক্সপার্ট থাকে ওরা দেশ সেরা। এমন এমন জায়গা থেকে কোশ্চেন করে এবং ডিপলি কোশ্চেন করে ওখানে, একদম মানে এরকম হয় যে ছেড়ে দে মা কান দিয়ে পাচ্ছি, একটা কথা আছে না, এরকম আর কি। ঠিক আছে, এমনও ছেলেপেলে আছে যে ভাইবা দিয়ে বের হয়েছে, কান্না করে বের হয়েছে।
ঠিক আছে, আমাদের সাথে এরকম অনেকে ভাইবা দিচ্ছে যে ভাইবা শেষ কান্না করে চোখ দিয়ে পানি বের হয়েছে, এরকম আর কি। কারো হয়তো বয়স শেষ, তখন এটাই হয়তো লাস্ট ভাইবা, আর দিতে পারবে না, তো এরকম চাকরি যদি না হয় তাহলে অবশ্যই চোখ দিয়ে পানি চলে আসে অটোমেটিক। আচ্ছা ওকে, আজকে আমরা মূলত এই টপিকগুলো আলোচনা করব। এখান থেকে লিখিতও আসবে, এমসিকিউ আসবে, ভাইবা আসবে, ঠিক আছে? তো আমরা আসলে কথা না বাড়ায় শুরু করি। ওকে, ডেটা স্ট্রাকচারটা আসলে কি? ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা সংজ্ঞা নিজেরা পড়ে নেবেন, সমস্যা নাই, কিন্তু ডেটা স্ট্রাকচারটা কি এটা আগে বুঝতে হবে। তো কম্পিউটার প্রোগ্রামে ডেটাকে কিভাবে সাজানো হবে এবং কিভাবে সেই ডেটার উপর কার্যকরভাবে অপারেশন করা যাবে, সেটাই ডেটা স্ট্রাকচার আসলে নির্ধারণ করে। বুঝা গেল? মানে একটা কম্পিউটার যে প্রোগ্রাম আছে, এখানে ডেটাকে আমি কিভাবে সাজাবো, মানে একটার পর একটা সাজাবো, নাকি এলোমেলোভাবে সাজাবো, নাকি হায়ারকিক্যালভাবে সাজাবো, তো এইটা আসলে ডেটা স্ট্রাকচার নির্ধারণ করে। কম্পিউটার সায়েন্সে যদি বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে 1 নাম্বার যদি পয়েন্ট আসে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, 2 নাম্বার পয়েন্ট আসবে প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং আসবে আর কি, সি অথবা পাইথন, তারপরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসবে, ঠিক আছে? তারপরে যদি 3 নাম্বার বলা হয় তাহলে সেটা আসবে হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? আর 4 নাম্বার যদি বলা হয় তাহলে আসবে হচ্ছে নেটওয়ার্কিং। তো এই জন্য আমি যে 4টা টপিকের নাম, সাবজেক্টের নাম বললাম, তো শুরু করবেন এইভাবে, সি বা পাইথন। আবার হচ্ছে তবে পরীক্ষাতে সি থেকে বেশি কোশ্চেন হয়, পাইথন থেকে এখনও কোশ্চেন ওইভাবে আসে না বিপিএসসির পরীক্ষাগুলোতে। আর আর যেটা ডেটা স্ট্রাকচার, এটা তো মানে একদম এখান থেকে অনেক কোশ্চেন হয় আর কি, এবং জটিল টপিক, এবং ভাইভাতে এখান থেকে বেশি কোশ্চেন করে। যদিও ভাইভাতে বলে দেয় যে হচ্ছে আপনি কোনটা পছন্দ, তো আপনি এমনি এমনি উল্টাপাল্টা সাবজেক্টের নাম বললে তো হবে না, তাই না? আপনাকে ভালো সাবজেক্টই বলতে হবে, যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে কম্পিউটার প্রোগ্রামে আসলে ডেটাকে কিভাবে সাজানো হবে এবং সেই ডেটা কার্যকরভাবে কিভাবে করা যাবে, এবং হচ্ছে মূলত কোনটার পর কোনটা থাকবে, বা এলোমেলো থাকবে নাকি গোছালো থাকবে, এই জিনিসগুলো ডেটা স্ট্রাকচার আসলে নির্ধারণ করে। তো এটা দুই ধরনের আছে, মানে অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলোতে যাচ্ছি না। তো 2 ধরনের, একটা লিনিয়ার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি? ডেটাগুলো সুন্দর করে সাজানো থাকে, সেটা শর্টেড হতে পারে বা আনশর্টেড হতে পারে, সমস্যা না, একটার পর একটা মানে পাশাপাশি থাকে আর কি। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সেটা হচ্ছে এইটাতে ডেটাগুলো একদম যেরকম ট্রি আমরা বলি না, কেমন আকারে থাকছে, তারপরে হচ্ছে গ্রাফ, হ্যাঁ, এগুলো হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো আমরা আসলে তাহলে এক্সাম্পলগুলো আগে লিখি, খাতা কলম, হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাদা আলাদা করে আলোচনা করব, কিন্তু পরীক্ষায় এরকম আসবে যে হচ্ছে কোনটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? অসংখ্যবার আসছে বিপিএসসির বিভিন্ন পরীক্ষাতে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কম্পাইল টাইম। কি টাইম? কম্পাইল টাইম খুবই ইম্পর্টেন্ট। কেউ মানে ছেলেপেলে কম্পিউটার সায়েন্স পাস করে যায়, তাও কম্পাইল টাইম কি আর রান টাইম কি এটাই বলছে না। তো আজকে অনেকে হয়তো জানা আছে, তারপরেও আমি কিছু ডিপলি বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করব, হয়তো আজকের ক্লাসে নতুন কিছু শিখবেন আশা করা যায়। আচ্ছা, কম্পাইল টাইমটা কি? যখন আমরা এই যে প্রোগ্রামগুলো কম্পাইল করি বা হচ্ছে প্রোগ্রাম লিখি, মূলত প্রোগ্রামটা লেখা, তখন কি হয়, মানে অটোমেটিক কিন্তু আমাদের যে কোড এডিটর আছে বা সেটা কম্পাইল করে অটোমেটিক, এটা সোর্স কোডে, মেশিন কোডে রূপান্তর করে আর কি, ঠিক আছে? তো যে সময়টা লাগে ওই সময়টা হচ্ছে কম্পাইল টাইম, ঠিক আছে? এই কাজ করতে যে সময়টা লাগে ওইটাই হচ্ছে কি
কম্পাইল টাইম। আমি একটু পরে প্রোগ্রামে ঢুকে যাবো। আর রান টাইম হচ্ছে যখন আমরা আমাদের টাইপিং সব শেষ, এখন আমি রানে ক্লিক করব, এই যে সময়টা লাগবে প্রোগ্রামটা আউটপুট দেখাতে, এক্সিকিউট করতে, সেটাই হচ্ছে রান টাইম। ঠিক আছে? তো এই যখন আমরা এই রান টাইম করি তখন কিছু ইরর দেখা যায়। এই ইরর থেকে এমসিকিউয়ে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে? তো আমি এখন একটু আমার স্ক্রিনে চলে যাব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমার একটা, আমি ভিএস কোড ওপেন করছি, এখানে একটা সি, সাধারণ একটা সি প্রোগ্রাম লেখা আছে, এটাকে দেখা যাচ্ছে? বুঝতে পারিনি, দেখা যাচ্ছে? ওকে। তো তাহলে আমরা সর্বপ্রথম আমরা কম্পাইলারের যে এররগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সর্বপ্রথম আসে যেটা, সেটা হচ্ছে কম্পাইল টাইম এররের মধ্যে আসে হচ্ছে সিনট্যাক্স এরর। কী এরর? সিনট্যাক্স এরর। আমরা যখন রান করব তখন তখনও দেখা যাবে, অথবা প্রোগ্রাম যখন আমরা কোড লিখব তখনই কম্পাইলার এটাকে চিহ্নিত করে দিবে আর কি। তো আমরা যদি এটা এখন এখানে যদি আমি এর ভিতরে একটা ব্র্যাকেট দিই, তো এই যে ধরলাম একটা ব্র্যাকেট দিলাম, এই যে এখানে একটা ভুল আছে, তাই না? এই যে ইররটা হলো, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ইরর। কি বলা হয়? সিনট্যাক্স ইরর। আমরা যদি একটু রান করি, ঠিক আছে, এখানে বলে দিছে যে হচ্ছে বলে দিছে যে কি ভুল করছি, কিন্তু এই ইররটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ইরর। ঠিক আছে, ব্র্যাকেট ভুল। তবে আর একটা যদি ইরর আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এই যে সিনট্যাক্স ইরর হলো, এটা কি ইরর? কম্পাইল টাইমের যে ইরর সেটা আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আর একটা ভুল লিখি, যেটা কোনো টাইপ ইরর লিখব। আমি যদি এখানে দেই হচ্ছে ইন্টেজার এক্স ইকুয়াল টু, কোটেশনের মধ্যে যদি আমি দেই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি হবে? তাহলে এটা একটা ইরর দেখা যাবে। ঠিক আছে? তো আমি যে এটা কি ইন্টিজারের এক্স এর মধ্যে কি এটা রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে। ঠিক আছে, এটা একটা ইরর দিয়েছে আর কি। তো এই যে ইরর, এটাকে বলবো আমরা হচ্ছে টাইপ ইরর বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে একটা ইরর আছে ডিক্লারেশন। ইররের নামগুলো লেখেন। তো প্রথমে কি বললাম আমি? কম্পাইল ইররের মধ্যে, কম্পাইল টাইম ইররের মধ্যে সিনট্যাক্স ইরর, টাইপ ইরর, আর একটা এখন পরপর সেটা হচ্ছে ডিক্লারেশন ইরর। ঠিক আছে, ডিক্লারেশন ইররটা কি? আমি কোনো একটা ডিক্লারই করিনি, তাহলে যদি সেটা আমি যদি আউটপুটে দেখতে চাই, ধরলাম আমি এটা কেটে দিয়ে লিখলাম হচ্ছে ইন্টিজার ইকুয়াল টু 5, ওকে। আর প্রিন্ট এফে বললাম যে আমাদের ওয়াই এর মান দেখাও। ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট এফে
আমি অ এর মান দেখাচ্ছি। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিক্লারেশন এরর, কারণ আমি এটা ডিক্লেয়ার করিনি। তাহলে এটা ডিক্লারেশন এররকে আমরা কি বলবো, এটাও একটা কম্পাইল টাইম এরর। মানে পরীক্ষায় এরকম আসে, নিচের কোনটি কম্পাইল টাইম এরর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে যাব হচ্ছে মিসিং লাইব্রেরি বা হেডার ফাইল এররে। এখানে যদি আমরা অন্য একটা দিই, এমনি ভুল দিই, ঠিক আছে, এটাও একটা এরর। এটা অনেক সময় ফ্যাটাল এরর দেখা যায়, মানে বড় ধরনের এরর। কোথাও যদি লেখা আছে ফ্যাটাল এরর, তাহলে এই যে এখানে ফ্যাটাল এরর, তো এটা মানে হচ্ছে বড় কোনো ভুল হয়েছে আর কি, যেরকম মেইন ফাংশন হয়তো দেওয়া হয়নি বা হেডার ফাইল দেওয়া হয়নি, এরকম আর কি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মিসিং লাইব্রেরি বা হেডার এরর। এটাকে আমরা কম্পাইল টাইম এরর, কারণ এখানেই বোঝা যাচ্ছে এই যে কোড যে টাইপ করছি এখানেই ভুলটা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি কম্পাইল টাইম এরর। কী সমস্যা? ওকে, তাহলে আমরা কম্পাইল টাইম এররগুলো কি বুঝতে পারলাম সবাই? একটু মানে রেসপন্স করবেন সবাই, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে এই যে কোপাইলট ইনস্টল করা আছে, তো এই জন্য অটোমেটিক কিছু কোড আসছে। আমরা একটা ইজি কোড নেই। এখন আমরা যাব হচ্ছে রান টাইম এররে, ঠিক আছে। আমরা যাব হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর যদি আমরা দেই ইন্টিজার ইকুয়াল টু 5, ওকে, প্রিন্টএফ আমরা ডিভাইডেড বাই জিরোর একটা এরর বের করব। ঠিক আছে, এটা দিলাম। আমাদের হচ্ছে যদি আমরা এটা আউটপুট দেখতে চাই তাহলে কি, এটা একটা ইন্টিজার a ইকুয়াল টু 5/0, মানে কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ দেয় তাহলে এটা একটা সমস্যা, এটা কিন্তু কখনো যায় না, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে ডিভিশন বাই 0, কিন্তু এইটা এটা একটা এরর, ঠিক আছে। তো আমরা একটু দেখি, রান করি। এই যে এখানে বলেই দিছে যে এটা হচ্ছে ডিভিশন বাই 0, এই এররটা। এখন এইটাকে আমরা বলবো কম্পাইল টাইম এরর। এইটা কিন্তু সরি, এটাকে বলবো আমরা রান টাইম এরর। কেন রান টাইম হলো, এই যে আমরা যখন টাইপ করলাম এখানে কি ভুল দেখাইছে, কোনো কিন্তু ভুল দেখায়নি, যার কারণে আমরা এটাকে কখনো কম্পাইল টাইম এরর বলতে পারবো না। এটা কখন হচ্ছে, আমি যখন রানে ক্লিক করলাম তখন এই এররটা হচ্ছে দেখা দিছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা এরর আছে হচ্ছে নাল পয়েন্টার যে রেফারেন্স, সেটাতে আমরা একটু যাব। আচ্ছা, তাহলে আমরা লিখছি কি এটা যে হচ্ছে রান টাইম এররের মধ্যে কি কি আছে, আমি একটু এটা লিখে দেই, রান টাইম এররের মধ্যে কি কি আছে। আচ্ছা, কম্পাইল টাইম এররের মধ্যে এটা তো আমি বললামই, রান টাইম এররের মধ্যে আছে হচ্ছে ডিভাইডেড বাই 0, তারপরে নাল পয়েন্টার, এগুলো থেকে এমসিকিউ আসবে, ভাইভাতেও আসবে। অ্যাড এ ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, প্রত্যেকটার আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব। তারপর হচ্ছে ফাইল নট ফাউন্ড, এরকম এরর থাকবে। আরও থাকবে হচ্ছে মেমোরি লিক হতে পারে,
তারপরে সেগমেন্টেশন এরর, আচ্ছা যদিও এই যে নাল পয়েন্টের রেফারেন্স এটাও একটা সেগমেন্টেশন ফল্টের মধ্যে পড়ে, তারপরে আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আমরা এখন দেখলাম হচ্ছে কি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 0। আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে নাল পয়েন্টার। ওকে, ওকে, এটা হচ্ছে পয়েন্টার কখনো আসলে নাল হতে পারবে না। পয়েন্টার মানে কি, মানে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস সে ধারণ করবে, এটা কখনো নাল হলে তো হবে না, তাই না? এখানে কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না, এখানে কি কোনো ইরর দেখাচ্ছে? কোনো ইরর দেখায়নি, কিন্তু আমি যখন রান করব তখন আউটপুটে আসলে কিছু আসবে না। এখানে এই যে একটা বলছে সেগমেন্টেশন ফল, এটা আসলে এই যে ডিফারেন্স যেটা ইরর, এটা একটা সেগমেন্টেশন ফল্ট, ঠিক আছে? তো এই যে ডিপলি কোশ্চেন, এগুলো অনেক সময় ভাইভাতে ধরে, অনেক সময় দেখা যায় যে আপনি অনেক কোশ্চেন পারছেন, পারতে পারতে তখন মানে উপরের কোশ্চেনগুলো শেষ, এখন তখন ভিতর থেকে ধরা শুরু করে দেয়। আর পিএসসির যে ভাইভাগুলো আধা ঘন্টা 1 ঘন্টা করেও রাখে ভাইভাতে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা কোনটা এখন দেখলাম? এখন দেখলাম হচ্ছে ডিফারেন্স নাল পয়েন্টের। এবার আমরা দেখব হচ্ছে অ্যারে ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্সটা আমরা এবার দেখব। ওকে, তাহলে অ্যারেটা, আচ্ছা আমরা আগে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই। এগুলো আমাদের সব কাজে লাগবে যখন আমরা আরও বেশি বেশি পড়বো। ইন্টিজার অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি, একটা 3 দিয়ে ডিক্লেয়ার করি। ওকে, আচ্ছা আমার এই যে এখানে অটোমেটিক কোড আসছে, গিটহাব কোপাইলট ইনস্টল করা আছে, এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোড কিছু মাঝে মাঝে হেল্প করে, মাঝে মাঝে আবার ডিস্টার্বও করে। আচ্ছা, তো এখন আমি এটা আউটপুটে দেখব। ওকে স্যার, আমাদের যখন রিটেন হবে, রিটেনের সময় কি অ্যারে এটা হচ্ছে শর্ট করতে দিবে, মানে দিয়ে থাকবে এরকম করে ছোট অ্যারে যেগুলো থাকবে? না না, এই প্রোগ্রাম টাইপের গুলো মানে অ্যারেতে এরকম আসবে না। সাধারণত পিএসসির রিটেনটা অত হার্ড হয় না, এমসিকিউটা হার্ড হয় আর ভাইভাটা হার্ড হয়। রিটেন হচ্ছে ডিরেক্ট প্রশ্ন দিবে এরকম যে অ্যারে কি, অ্যারের ডাইমেনশনগুলো বর্ণনা করো, এরকম হতে পারে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এইগুলো এই প্রোগ্রামের এটা যেটা এখন আমি ডিপলি পড়াচ্ছি, এটা এমসিকিউ এবং ভাইভার জন্য, ঠিক আছে? আচ্ছা এখানে আমাদের কয়টা আছে এলিমেন্ট? আছে কয়টা? 3টা। আমি এখানে 3 দিয়ে ডিক্লেয়ার করছি, এলিমেন্ট আছে হচ্ছে 3টা। তো এখন আমার এখানে কত পর্যন্ত অ্যাক্সেস করা যাবে? 2 পর্যন্ত, তাই না? আমরা একটু আউটপুটটা দেখি। টু মানে হচ্ছে 30। এখন আমি যদি এই জায়গায় আমি যদি এবার 5 দেই, তাহলে কি হবে? আসবে না, আসবে না। কিন্তু তো এই যে এররটা হলো, এখন কি আসবে? না, এটা হচ্ছে এটা আসে না, এখন একটা ওয়ার্নিং দিয়ে দিছে আর কি, ঠিক আছে? তো এইটাকে বলা হয় হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, ঠিক আছে? তো এইটা বুঝতে হবে। তাহলে এইটা কি এরর? এইটা কিন্তু রান টাইম এরর। এমসিকিউ আসবে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, বা হচ্ছে এরকম যে অ্যারেতে যদি যেটা ডিক্লারেশন করা মানে যেটার ইন্ডেক্স নাই সেটা যদি আমরা দিই তাহলে কি হবে, এরকম টাইপের আর কি সাজায় গুছিয়ে দিবে। তাহলে তখন কি এরর এটা হবে? তখন লাগবে কম্পাইল এরর বা রান টাইম এরর, এরকম। তো আমরা তাহলে কি বুঝবো এটা কি এরর? রান টাইম এরর আসে, এবং এটা অনেকবার আসছে এই টাইপের কোশ্চেন।
আচ্ছা, আরেকটা এরর নিয়ে আসছে, আমরা ফাইল নট ফাউন্ড এরকম একটা এরর নিয়ে আলোচনা করি। এটা যদিও এখানে প্র্যাকটিক্যাল দেখা অসুবিধা, কারণ ফাইল ক্রিয়েট করতে হবে। তারপরে আমি জাস্ট বোঝাচ্ছি। একটা ফাইল ওপেন করব আমি, হ্যাঁ, এরকম, ঠিক আছে। এই যে আমার হচ্ছে কোপাইলটটা এখন হেল্প করলো, আমাকে টাইপ করতে হলো না। আচ্ছা, ওকে। এইবার যদি এরকম হয়, এই নিচের লাইন চিন্তা করেন না, জাস্ট এইটা দেখেন সবাই, ফাইল ওপেন ডেটা ডট টিএক্সটি, এবং আর এখানে হয়তো কিছু মানে রিড করব আর কি, রাইট করব। রাইট করার জন্য আমার এই ফাইলটা ওপেন করতে হবে, ডেটা ডট টিএক্সটি, কিন্তু এই ফাইলটা এখানে নাই, ঠিক আছে। এই যে যদি না থাকে তাহলে এটা হচ্ছে ফাইল নট ফাউন্ড। এটা এখন এইটা হচ্ছে রান টাইম এরর, ঠিক আছে। এটা কি টাইম এরর রান টাইম এরর। আচ্ছা, এই যে এইবার এই জায়গাটাতে যে অ্যারে আছে, এখানে নিচে লাল দাগ আছে, এই যে এররটা দেখাইছে, এটা হচ্ছে কম্পাইল টাইম এরর, কারণ এটা টাইপ আমার এটা ডিক্লেয়ার করা নেই এই জন্য, ঠিক আছে। ওকে, এইবার আমরা আসি একটু মেমোরি লিক বা সেগমেন্টেশন ফল্টে, ঠিক আছে। তো মেমোরি লিকটা হচ্ছে আচ্ছা, এখন মেমোরি লিকটা হচ্ছে আমি একটু লিখে দিই। আচ্ছা, মেমোরি লিক হচ্ছে এমন একটা রান টাইম সমস্যা, যখন আমরা যে হিপ করি, কেউ কখনো হিপ করছেন কি না, ডেটা স্ট্রাকচারে হিপ থেকে মেমোরি যে বরাদ্দ করি, কিন্তু কাজ শেষে সেটাকে ফ্রি করি না। তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি যে মেমোরিটা বরাদ্দ করলাম এবং শেষে এটাকে ফ্রি করতে হয়, মানে এটাকে মুক্ত করে দিতে হয়। তো যখন আমি মুক্ত করি না, তখন কি হয়, মানে এই মেমোরি জমা হতে 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 একটা মানে মেমোরি অপচয় হয়, একসময় সিস্টেমের মেমোরি শেষ হয়ে যায়। তখন তখন যে এররটা হয়, তখন বলা হয় হচ্ছে মেমোরি লিক, ঠিক আছে। এটাকে লিখে দিব না, আমি যে বললাম রেকর্ড দেখে আবার পরবর্তীতে লিখবেন, ঠিক আছে। আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি প্রথমে। তা মেমোরি লিক হলো এমন একটা রান টাইম সমস্যা, যখন প্রোগ্রামে হিপ থেকে মেমোরি বরাদ্দ নেয় কিন্তু কাজ শেষে সেটা মুক্ত করে না, ফলে ওই মেমোরি আর ব্যবহার করা যায় না, কিন্তু প্রোগ্রামের নিয়ন্ত্রণও আবার চলে যায়, ঠিক আছে। যদি ইজিভাবে বলি তাহলে প্রোগ্রাম যতবার চলবে মেমোরি জমতে জমতে অপচয় হবে। তো একসময় সিস্টেমের মেমোরিটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্রি করে দিতে হয় আর কি। তো ফ্রি করাটা একটু পরে করব, তার আগে আমরা একটু পড়ি হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে। তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কি, আমরা এই সংজ্ঞাটা একটু লিখে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লিখে দিচ্ছি ডাইনামিক অ্যালোকেশন, বানানটা ভুল হয়েছে, সরিয়া দিয়ে হবে, আপনারা লিখে নিন। আচ্ছা,
ওকে, তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কি? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এমন একটি পদ্ধতি যেখানে প্রোগ্রাম চলাকালীন সময় হিপ থেকে প্রয়োজন অনুযায়ী মেমোরি বরাদ্দ করা হয়। এবং তো যেরকম ফাংশন আছে হচ্ছে ম্যালক, এখান থেকে কোশ্চেন হয় ক্যালক, রিয়ালক, তারপরে হচ্ছে ফ্রি। ঠিক আছে, এই যে ফ্রি, এই ফ্রি করতে হয় আর কি। ঠিক আছে, তো ম্যালকের কাজ কি? ম্যালকের কাজ হচ্ছে নির্দিষ্ট সাইজের মেমোরিটা হচ্ছে বরাদ্দ করে। আর ক্যালকের কাজ হচ্ছে মেমোরি বরাদ্দর সাথে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে। ঠিক আছে, তো ম্যালক এবং ক্যালকের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ম্যালক ইনিশিয়ালাইজ করে না, ওখানে গার্বেজ ভ্যালু থাকে আর কি। ঠিক আছে, আর ক্যালকে হচ্ছে মান ইনিশিয়ালাইজ করা হয় 0 দিয়ে। ঠিক আছে, আমরা একটু এটা লিখে দিই। আচ্ছা, রিঅ্যালোকেট উচ্চারণটা হচ্ছে এরকম, রিঅ্যালোকেট। এটা হচ্ছে আগের আমার মেমোরি সাইজ যদি মানে ঠিক করা থাকে, বরাদ্দ করা থাকে, সেটা আবার প্রয়োজন অনুযায়ী সাইজ পরিবর্তন করা যায় এই রিঅ্যালোক দিয়ে। এইগুলো অবশ্য আমার যে বই এমসিকিউ বই আছে সি প্রোগ্রামিং পার্টে এটা অবশ্য সুন্দর করে দেওয়া আছে। যেহেতু আমি ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি, এটা পড়াইনি সি ক্লাসে, এই জন্য আমি পড়াই নিচ্ছি আর কি। আচ্ছা, ফ্রি, এটা ইম্পর্টেন্ট খুবই। বরাদ্দকৃত মেমোরি হচ্ছে ফ্রি করে, মানে মুক্ত করে, মানে বাদ দিয়ে দেয়। আর এই যে মুক্তটা যদি আমরা না করি তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে মেমোরি লিক। ঠিক আছে, এই সময় হচ্ছে মেমোরি লিক। ক্লিয়ার? এটুকু সবার ওঠানো কমপ্লিট? এই যে 4টা লিখলাম, এই 4টা এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা, ক্লাস টাইম 15 মিনিট আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা এরর আছে হচ্ছে, মানে এই যে মেমোরি লিক বোঝানোর জন্য আমি এটা একটু পড়ালাম। ঠিক আছে, এটার আরও ডিপলি পড়ানো লাগবে, হয়তো এখানে সময় পাবো কিনা আমি জানি না, তবে আপনারা যারা সময় পাবেন নিজেরা পড়ে নেবেন এই ম্যালক, ক্যালক, রিলক, ফ্রি, এটা নিয়ে। আমি জাস্ট এমসিকিউ এখান থেকে চারটার মধ্যে একটা এমসিকিউ আসতে পারে এবার জুনিয়র ইনস্ট্রাক্টরে যদি ডিপার্টমেন্ট এমসিকিউ হয়। আচ্ছা, আর একটা এরর হচ্ছে, আমরা মেমোরি লিকের পাশে আমরা কোনটা লিখছিলাম, সেগমেন্টেশন ফল্ট। আচ্ছা, সেগমেন্টেশন ফল্টটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, সেগমেন্টেশন ফল্টের দুইটা আমরা করেছি, একটা হচ্ছে নাল পয়েন্টার ডিফারেন্স, তারপরে হচ্ছে অ্যারে ইন্ডেক্স, এই দুইটা। আর আরও দুইটা আছে, আমি একটু লিখে দিই নিচে। রিড অনলি মেমোরিতে আচ্ছা, এটা একটা সেগমেন্টেশন। আমরা যদি রিড অনলি মেমোরিতে, যেটা রমে যদি আমরা লেখার ট্রাই করি,
আমরা জানি প্রোগ্রামিং দিয়ে কিন্তু লেখা যায়, মানে আমি নিজে চাইলে প্রোগ্রাম করব। আমি যদি এখন এখানে যে রাইট করার প্রোগ্রাম আছে এখানে যে সেটা লিখি, অটোমেটিক এখানে ফাইল ক্রিয়েট হবে, ফাইল রিড হবে, ফাইল রাইট হবে। কিন্তু আমি যদি চাই যে আমার রমে এগুলো কোথায় জমা থাকে, এটা হার্ড ডিস্কে জমা থাকে, এবং সেখান থেকে আমি লিখতে পারবো। কিন্তু যদি আমি রমে ট্রাই করি, রমে তো অনেক ফাইল থাকে, এগুলো হচ্ছে প্রোগ্রামার বা প্রোগ্রামার না, মাদারবোর্ড কোম্পানিরা ওরা অটোমেটিক আগে থেকেই তৈরি করা থাকে, ওটা জাস্ট পড়া যায় কিন্তু লেখা যায় না। যদি সেখানে লেখা ট্রাই করি তাহলে সেটা এরর দিবে হচ্ছে সেগমেন্টেশন ফল্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে হচ্ছে একটা আমি ফ্রি করলাম মেমোরিকে, এটা যদি আমি আবার ব্যবহার করতে চাই তাহলে হবে না এটা, ঠিক আছে। ফ্রি করা মেমোরি, আচ্ছা তাহলে এইগুলো মনে রাখবেন। এই যে এইটা ভাইভাতে ধরতে পারো, রিড অনলি মেমোরিতে লেখার চেষ্টা করতে পারবা কি তুমি, এরকম করে কোশ্চেন করে, হ্যাঁ ওখানে তুমি করে বলে, অনেক সময় আপনি করে বলে ভাইভাতে। তো তখন যদি পারেন তাহলে অ্যান্সার দিবেন, আর না পারলে যে কোনো জিনিস সবসময় সরি স্যার এখন এই মুহূর্তে এটা মনে পড়ছে না, তো এইভাবে বলবেন যে আপনি পারেন না, এটা বলা যাবে না, ঠিক আছে। ভাইভাতে কখনো পারেন না এটা বলা যাবে না, তো বলবেন যে এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। তো তাহলে একটু পজিটিভ কথাবার্তা, কিন্তু ভাইবার জন্য কথাবার্তা খুবই পজিটিভ বলতে হয়। কে বলতেছেন স্যার এখনই ভাইবার কথা বলছেন? তো আমি মনে করি যে সবসময় টার্গেট হওয়া উচিত যে আমি ভাইবা দিব। তো কেউ যদি বলে যে আমি লিখিত পাস করতে পারবো কিনা বা প্রিলি পাস করতে পারবো কিনা, তাহলে আপনি ওই প্রিলিও পাস করবেন না, লিখিত পাস করবেন না, আপনি মনে মনে টার্গেট করে রাখবেন যে আমি এই পরীক্ষায় ভাইবা দিবই। চাকরি হওয়া না হয় সেটা পরের বিষয়, সেটা হচ্ছে রিজিক যদি থাকে তাহলে হবে, কিন্তু টার্গেট কিন্তু ভাইবা দেওয়া। ওকে, আচ্ছা আর কি আলোচনা করতে চাইছিলাম একটু উপরে দেখি। স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, ওকে এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এইটা পড়ানোর আগে আর একটু আমি যেটা হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারে আমাদের পড়ছিলাম আমরা, এটা ডেটা স্ট্রাকচার কী করে, কিভাবে ডেটাগুলো আসলে সাজানো হবে বা সুসংগঠিত থাকবে সেটা নিয়ে আসলে আলোচনা করে বা সেটা নির্ধারণ করে। তো এখন যেরকম এর মধ্যে আছে হচ্ছে অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে আমরা একটু নিচে লিখে নিই, এই যে যেরকম এখানে আমরা অ্যারে পড়েছি তাই না, অ্যারেটা আসলে কি। অ্যারেটা কি এটা আমরা লিখে নিই একটু, 1 মিনিট। যদিও আমরা এটা জানি তারপরে আমি লিখতে বলছি। আচ্ছা, অ্যারেটা হচ্ছে একসাথে একই ধরনের ডেটা ধারাবাহিকভাবে সাজানো, ঠিক আছে। অ্যারেতে কি হয়, মানে একসাথে অনেকগুলো ডেটা পাশাপাশি রাখা যায়। এখন কথা হচ্ছে যে এই জায়গায় একটা কথা বলছে যে একসাথে একই ধরনের ডেটা, তার মানে কি অন্য ধরনের, যদি ইন্টিজার ইউজ করতে চাই শুধু ইন্টিজারই, তারপরে হচ্ছে ফ্লট ইউজ করতে চাইলে মানে ফ্লট ইন্টিজার প্রায় সেম, যদি আমি স্ট্রিং ইউজ করতে চাই তাহলে শুধু স্ট্রিং। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এখানে একটা কোশ্চেন হবে যে এই কথাটা কি ঠিক কিনা, একই সাথে একই ধরনের ডেটা ধারাবাহিক সাজানো, এই কথাটা কি ঠিক কিনা, কেউ একটু বলেন এই কথাটা কি ঠিক। অ্যারের সংজ্ঞা সবাই কি আছেন না ঘুমাচ্ছেন? হ্যাঁ, মানে একই সাথে একই টাইপের একাধিক ভেরিয়েবলের সংগ্রহ, সেটা যেটা মানে এটাই লিখছি, একসাথে একই ধরনের ডেটা ধারাবাহিক সাজানো, আপনি যেটা বলেন সেটা এটাই, তার মানে এটা ঠিক আছে। আর কেউ এটা কতটুকু ঠিক? স্যার এখানে হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো বা এটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি থাকবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা মানে পাশাপাশি আচ্ছা আচ্ছা বুঝলাম, না হয় মানে পাশাপাশি থাকুক বা হচ্ছে একটু উপর নিচে থাকুক কিন্তু লিঙ্ক থাকবে, বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে
এটা কি একই ধরনের হবে না এখানে অন্য ধরনের ডেটা রাখা যাবে অ্যারেতে? ডাটা রাখা যাবে এরেতে। রাখা যাবে। জি। শুধু এক ধরনের ডাটা টাইপটা ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, মানে একাধিক ভেরিয়েবল, মানে একই ধরনের বা থাকবে না, কিন্তু একই রকমের থাকবে এরকম। একই রকম একই ধরনের একই। আচ্ছা, কথা স্যার হচ্ছে আপনি যে বলেছিলেন যে এর আগে যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভ্যারি করে, তবে সি এর ক্ষেত্রে একই ধরনের রাখতে হয়, ডিফারেন্ট রাখা যায় না। তবে সেটা অন্য ল্যাঙ্গুয়েজে যেমন পাইথনে আবার ডিফারেন্ট রাখা যায়, এটা বলেছিলেন এর আগে একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম। তো এই কথাটা আসলে মানে এইটা ভাইবাতে যদি অনেক সময় বলে যে এটা এমসিকিউ প্লাস ভাইবা দুইটাই, তো এটা অনেক সময় বলবে যে আমি কি একই সাথে একই ধরনের সবগুলো বই মানে বই পড়বেন কি লেখা আছে একসাথে একই ধরনের ডেটা, কিন্তু বর্তমান যুগে কিন্তু এটা চেঞ্জ, ঠিক আছে? এটা যে শুধুমাত্র মানে যারা শুধু প্রোগ্রামিং কোর্সে পড়ার জন্য, থিওরি পড়ার জন্য তারা জানে, কিন্তু যারা সফটওয়্যার ডেভেলপার তারা এটা বোঝে যে আসলে বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজে যারা পাইথন নিয়ে কাজ করেছে, যারা পিএইচপি নিয়ে কাজ করছে তারা জানে। তো পিএইচপিতে যেরকম একসাথে আমি বিভিন্ন ডিফারেন্ট টাইপের আমি স্ট্রিং রাখতে পারবো, পাশাপাশি হচ্ছে ইন্টিজার রাখতে পারবো, কিন্তু সি, তারপর সি প্লাস প্লাস, জাভা, এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক্যালি, মানে এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রংলি টাইপ ভাষা, ঠিক আছে? কি ভাষা? স্ট্রংলি টাইপ ভাষা। একটা এখানে আমি মনে হয় একটু কি লিখেছি আমি এখানে, আচ্ছা, এটা স্ট্রংলি টাইপ ভাষা, ওকে। তো এখন স্ট্রংলি টাইপ ভাষাতে কি হয়, এইটাতে এরা মানে আমরা কখনোই একটার মধ্যে আরেকটা রাখতে পারবো না আর কি, কখনোই রাখতে পারবো না, এটা একটা অসুবিধা, ঠিক আছে? কিন্তু বর্তমান যেগুলো দিয়ে আসলে অনেক কাজ করা হয় সেগুলোতে আমরা যেরকম সফটওয়্যার ডেভেলপ করা হয় সেগুলোতে আমরা একই সাথে একই অথবা ডিফারেন্ট, ঠিক আছে? ধরেন ডেটা রাখতে পারবো, কিন্তু আপনি যদি লিখিত লেখেন, লেখার সাথে সাথে লিখিতর সাথে এইভাবে লিখতে হবে যে একই সাথে মানে একসাথে একই টাইপের ডেটা ধারাবাহিকভাবে সাজানো, এটাই হচ্ছে অ্যারে। তবে নিচে উল্লেখ করে দিবেন, লিখিতর সময় উল্লেখ করে দিবেন, ভাইবার সময় যদি বলে যে অ্যারে কি, তখন ভাইবার সময়ও আপনি উল্লেখ করে দিবেন, ঠিক আছে? যে অবশ্যই বলবেন শেষে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে? এটা যখন বলবেন তখন যে এক্সটার্নালটা থাকবে বা যে খাতা দেখবে তখন বলবে যে না এ হচ্ছে কিছু পারে আর কি, তখন এই প্রশ্নে কখনোই আর মার্ক কাটার চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মানে আমরা যদি কি বলে স্ট্রংলি টাইপ যেটা আমি বলছি, তো এইটাতে কি হবে, একসাথে সরি আমরা ডেটা টাইপগুলো চেঞ্জ করতে পারবো না। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম এই ফ্রি ক্লাসেই ইমপ্লিসিট এক্সপ্লিসিট, মনে আছে কি না? যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এক্সপ্লিসিট করতে হবে, আমাকে হচ্ছে প্রোগ্রামার নিজে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? টাইপ কাস্টিং করতে হবে, রাইট। তো এই জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত যেগুলো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এগুলো হয় মানে ব্যবহার করা হয় না, শুধুমাত্র সিস্টেমের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশনও হয়, তো অ্যাপ্লিকেশনও হলে এটাকে অনেক জটিল হয় আর কি। যেরকম জাভা দিয়ে যদি আমি কোনো কিছু করতে চাই, জাভার একটা অ্যাপ্লিকেশনে করতে অনেক কষ্ট হয়ে যায় এবং ডিমান্ডও অনেক বেশি আর কি, ঠিক আছে? কিন্তু পিএইচপি বা হচ্ছে পাইথন দিয়ে ইজিলি কাজ করা যায়, ওকে। আর উইকলি টাইপটা কি? উইকলি টাইপটা হচ্ছে যে এক অটোমেটিকভাবে এটা কনভার্ট হয় আর কি, যদিও পাইথনটা মানে উইকলি টাইপ না, কারণ পাইথনে যদিও অটোমেটিক এটা হয়, কিন্তু এটা হচ্ছে ডাইনামিক টাইপ বলা যায়, ঠিক আছে? পাইথনকে আমরা বলতে পারবো কি ডাইনামিক টাইপ, ঠিক আছে? তো ডাইনামিক টাইপটা আবার কী জিনিস? ডাইনামিক টাইপটা হচ্ছে যে ডাইনামিক টাইপের আগে আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে আমি একটু লিখে দিই এখানে, এটা আলোচনা করি। এগুলো সব বেসিক আলোচনা করছি আমরা, এইগুলো যদি না জানি তাহলে আমরা ডেটা স্ট্রাকচার কিচ্ছু বুঝবো না। তো ওকে,
আচ্ছা আমি বলছি এক্সাম্পলগুলো দিতে। আচ্ছা ওকে, আমরা এক্সাম্পলে যাব। আচ্ছা আরেকটা আছে যে স্ট্যাটিক্যালি, সরি, স্ট্যাটিক্যালি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্যাটিক্যালি ল্যাঙ্গুয়েজ আবার কি জিনিস? এটা হচ্ছে যে ভ্যারিয়েবল টাইপটা হচ্ছে কম্পাইল টাইমে নির্ধারিত হয়, ঠিক আছে? তো ভ্যারিয়েবল টাইপটা কি হয়, আমি যে যখন টাইপ করছি আমরা, আর তখনই এটা হচ্ছে নির্ধারিত হয় আর কি। আমি যদি লিখি হচ্ছে ইন্টিজার এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে? তো এটাই যে এই যে আমি কম্পাইল করছি এই সময় এটা নির্ধারিত হলো। কিন্তু ডাইনামিকটা কি? ডাইনামিকটা হচ্ছে যে এটা রান টাইমে নির্ধারিত হয়, ঠিক আছে? পাইথনের ক্ষেত্রে যদি এখন আমি পাইথন এটা ওপেন নেই আমি দেখাতাম, তো যেরকম পাইথন এটা, তারপরে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, রবি, এগুলো হচ্ছে ডাইনামিক টাইপ। আচ্ছা এটার এক্সাম্পলগুলো একটু লিখে নেন, আমি লিখে দিচ্ছি এক্সাম্পলগুলো যে কোন কোন ল্যাঙ্গুয়েজ এটা। স্ট্যাটিক, এত ডিপলি হয়তো আসবে না, রাশ, সুইস, সুইফট, সি সি প্লাস, জাভা, সি শার্প, এই কটা জানলেই হবে। আচ্ছা টাইম প্রায় শেষ। আমি দুইটার এক্সাম্পল দিব, একটা স্ট্রংলি এবং উইকলি, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমি এখনই লিঙ্ক দিচ্ছি। লিঙ্ক, আচ্ছা আমার ভিএস কোড স্ক্রিন দেখা যাচ্ছে? না না স্যার, এখন আসছে স্যার। আচ্ছা এখন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, আমি যেটা বলছিলাম হচ্ছে ডাইনামিক টাইপ আর হচ্ছে আরেকটা যেটা স্ট্যাটিক্যালি টাইপের, যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো এরকম। আচ্ছা সাউন্ড যেখান থেকে আসতেছে একটু মিউট করে দেন সবাই। তাহলে আমি ইন্টিজার এক্স নামে আমি এটা ডিক্লেয়ার করলাম। এখন এক্স এর মধ্যে যদি আমি আবার স্ট্রিং রাখতে চাই, তো এখন বলেন এটা কি হবে? আমি একটু রান করি। এখানে আসলে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা কিন্তু মানে সির ক্ষেত্রে করলাম, এই জন্য এটা হচ্ছে কাজ করলো না, ঠিক আছে? আমরা যদি পাইথনের ক্ষেত্রে করি তাহলে কাজ করবে। তো আমরা একটু আউটপুট দেখি, মানে পাইথনের একটা কম্পাইলারে যাই অনলাইনে, কম্পিউটার সেট আপ দেওয়া নাই তো কী হয়েছে, আমরা একটু ট্রাই করি।
আচ্ছা, পাইথনে আমরা কোনো কিছু দেখতে চাইলে জাস্ট প্রিন্ট এফ নাই, সিতে যেরকম প্রিন্ট এফ, কিন্তু পাইথনে জাস্ট প্রিন্ট। ওকে, এবং পিএইচপিতেও প্রিন্ট, আবার পিএইচপিতে আরেকটা আছে ইকো। আচ্ছা, এখনও জয়েন করতে পারছে। ওকে, দেখি এটাতে কি হয়। সিতে কিন্তু আমাদের এটা কি হলো, ইরর দেখালো, তাই না? পাইথনে কি ইরর দেখাচ্ছে? তারপর পাইথন কিন্তু অটোমেটিক এটাকে মানে ওই যে টাইপ কাস্টিং করে নিছে, আর সিতে হলে আমাদের নিজেদের ম্যানুয়ালি করতে হতো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটাও আসলে স্ট্রংলি আর উইকলি যদি চিন্তা করি তাহলে এইটা এটা সরি, এটা উইকলি না, এটা হচ্ছে ডাইনামিক্যালি হলো ইয়েতে, কিন্তু পিএইচপিতে যদি হতো তাহলে সেটা উইকলি হতো। ওইটা আসলে আরও ডিপলি আলোচনা করতে হবে, পিএইচপির দিকে এখনও যাচ্ছি না। তো আজকে যতটুকু ক্লাস নিলাম এখন বলেন, এরপর কোশ্চেন করেন এবং হচ্ছে কি বুঝতে পারলেন না সেটা একটু বলেন। যদি অনেক ছোট ছোট অনেক টপিক পড়ালাম, এগুলো এমসিকিউ এর টপিক, ভাইবার টপিক, লিখিতর কিছু টপিক আছে। স্যার ক্লাস রেকর্ড তো স্যার ইউটিউবে থাকবে আপনার? হ্যাঁ, এটা থাকবে, হ্যাঁ, আপনারা সুন্দর করে দেখে দেখে নোট করবেন, ঠিক আছে? এবং ভাইবার আগেও একবার এই নোটটা মানে ভিডিওটা দেখে যাবেন, ঠিক আছে? অবশ্যই স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের পরীক্ষাটাতে স্যার 40টা এমসিকিউ থাকবে, তো স্যার মানে কোন কোন সাবজেক্ট থেকে কয়টা করে এমসিকিউ থাকতে হবে একটু সংক্ষেপে বললে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি একটু হালকা একটু রেশিও দিই, হ্যাঁ, হালকা একটু, ঠিক আছে, হালকা। আচ্ছা, এটা শেষে দিব, অন্য কারো কোশ্চেন থাকলে একটু বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মানে ডিপ্লোমার পড়াশোনার সাথে মানে এখানে তো অনেক সবাই তো ডিপ্লোমার, তাই না? তো ডিপ্লোমার পড়াশোনার সাথে এই কোর্সের আসলে ওরকম মিলবে না, বা চাকরির পরীক্ষা অনেক মিলবে না, কারণ সবাই জানে যারা ডিপ্লোমা কমপ্লিট করে আসে আবার ডিপার্টমেন্ট আবার পড়া লাগে। না হলে যারা ডিপার্টমেন্ট পড়ে না, প্রাইভেট পড়ে না বা কোনো কোর্স করে না ডিপার্টমেন্টের, তারা কখনোই চাকরি পরীক্ষা পায় না, মানে একদম মানে গ্যারান্টেড আর কি। অথবা তাকে এমনভাবে পড়তে হয় আবার শুরু থেকে। আর ডিপ্লোমার সাবজেক্টগুলো আসলে মানে সব থেকেই কোশ্চেন হয়। আর এখন যে ডিপ্লোমার সাবজেক্ট এইটা জাস্ট বিএসসির বাংলা কপি, ঠিক আছে? ডিপ্লোমাতে কম্পিউটার সায়েন্সের বর্তমানে যে সাবজেক্টগুলো এটা গ্রাজুয়েশনের জাস্ট কি বাংলা ভার্সন, আর কিছু না, ঠিক আছে? বরঞ্চ অনেক সময় মানে ডিপ্লোমার যে প্র্যাকটিক্যাল আরও বেশি হয় বিএসসি চাইতে, বিএসসিতে প্র্যাকটিক্যাল অনেক কম হয়, বিএসসিতে একটু রিসার্চ টাইপের জিনিস বেশি হয়, তো প্র্যাকটিক্যাল ডিপ্লোমাতেই বেশি হয়। আচ্ছা, আমরা এখন একটু ওই যে একটা ভাইয়ের কোশ্চেন নিচ্ছিলাম, সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে কী কী কেমন আসতে পারে, ঠিক আছে? তো টোটাল হচ্ছে 40টা, একটু ফন্ট বড় করে নিই। আচ্ছা, এখন যেরকম প্রোগ্রামিং আসে, প্রোগ্রামিং থেকে এটা সি হতে পারে বা পাইথন হতে পারে, কিন্তু মানে এইটা যে হবে এরকম না, বিষয়টা হচ্ছে যে কোর টপিকের উপর আসে। যেরকম অ্যারে হতে পারে, বা অ্যারেটাই সিতে আছে হচ্ছে লিস্ট আকারে, তারপর টাপল আছে। তো এই যে বিষয়গুলো আছে এইগুলোর উপর থেকে কোশ্চেন হতে পারে, মানে বেসিক কনসেপ্ট যেরকম লুপ, তারপরে কন্ডিশন যেগুলো আছে, তারপরে আর তার প্রোগ্রামিংয়ের যে মূল যে কনসেপ্টটা ওপি বা এগুলো যে কনসেপ্ট, এগুলো সব মিলে হচ্ছে মানে হচ্ছে আমি বলছি প্রোগ্রামিং। এখান থেকে আসবে হচ্ছে 5টার মতো, ঠিক আছে? 2-1টা প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার,
অ্যান্ড অ্যালগোরিদম। এখান থেকে আসতে পারে হচ্ছে 5টার মতো, ঠিক আছে। তারপর ডেটাবেস ডিবিএমএস, এখান থেকে আসতে পারে 3 থেকে 4টা। আচ্ছা, নেটওয়ার্কিং থেকে আসবে 5টার মতো। আচ্ছা, আর মানে কঠিন টপিক সাবজেক্টের মধ্যে একটা কেউ নাম বলেন তো, ভুলে গেছি আমি সব। ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রোপ্রসেসর, ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার আর্কিটেকচার, আচ্ছা ফান্ডামেন্টাল যেটা আর কি। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্স। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে 3টার মতো কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে বেশি কোশ্চেন হবে। এখান থেকে 5টা কোশ্চেন হতে পারে। কয়টা হলো? 10, 10 5 15 আর 6 21 আর 5 26টা। আচ্ছা আচ্ছা, এখন মাইক্রোপ্রসেসর থেকে একটা কোশ্চেন হতে পারে, 1টা থেকে 2টা। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আর কি, হ্যাঁ, ওপি। ডেটা কমিউনিকেশনটা আসলে নেটওয়ার্ক ধরলাম, শুধু ডেটা কমিউনিকেশন থেকে একটা কোশ্চেন আসতে পারে, 2টা কোশ্চেন আসতে পারে। এখান থেকে 2টা কোশ্চেন, শুধু ডেটা কমিউনিকেশন প্লাস নেটওয়ার্কিং, এই টপিক মানে 2টা থেকে বেশি কোশ্চেন হয়, ঠিক আছে। শুধু ডেটা কমিউনিকেশন থেকে 2টা কোশ্চেন হবে। অপারেটিং সিস্টেম, আচ্ছা, ওএস থেকে খুব বেশি হয় না, এখান থেকে 2টা কোশ্চেন হতে পারে। সিস্টেম অ্যানালাইসিস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 2টা মিলে আসবে। ঠিক আছে, এই 2টা মিলে আসতে পারে হচ্ছে 4টার মতো, ঠিক আছে। আর মানে আর এই আসবে ওয়েব থেকে কোশ্চেন হবে, ওয়েব থেকে 2-3টা কোশ্চেন হতে পারে। এখনকার কোশ্চেনগুলো ওয়েব থেকে আসছে। তারপরে হচ্ছে এআই থেকে কোশ্চেন হবে, এআই থেকে 2টা কোশ্চেন হতে পারে। 40টা কি আপ হয়ে গেল নাকি? হিসাব করি, 10 আর হচ্ছে 10 10 20, 20 আর 6 26, 26 আর 2 28, 29, আচ্ছা 31, 4 35, 35 36, 37 52 40 এরকম। তো আদার্স হতে পারে হচ্ছে আদার্স থেকে 3-4টা, ঠিক আছে, 3-4টা হতে পারে। মূলত এইগুলোই আর কি, মানে ক্লাউড কম্পিউটিং যেগুলো আছে, তারপর ই কমার্স, এই সবগুলো মিলে কিছু সাবজেক্ট আছে, সেগুলো থেকে 3-4টা আসতে পারে, ঠিক আছে। তো ডিপ্লোমাতে গ্রাজুয়েশন যারা আছে, গ্রাজুয়েশনের যারা ব্যাংকের পরীক্ষা দেয় তাদের বিষয় ভিন্ন। তাছাড়া পিএসসির যতগুলো পরীক্ষা হয় তো ম্যাক্সিমাম আসলে এই টপিকগুলো থেকেই আসে, ঠিক আছে। মানে যেগুলো আমি 5 লিখছি, মানে এই 5 বা 4, এই যে প্রথম হচ্ছে 4টা যে আমি লিখছি, প্রথম 5টা যেটা আমি লিখছি, সরি প্রথম 4টা লিখছি, এই 4টা হচ্ছে বেশি কোশ্চেন হয়। মানে অনেক সময় হয় কি যে এই পাইথন থেকে, সরি প্রোগ্রামিং থেকেই 10টা দিয়ে দিছে, এরকম হতে পারে। অনেক সময় হতে পারে ডেটা স্ট্রাকচার থেকে আরও বেশি দিয়ে দিছে, এগুলো থেকে অনেক সময় কম দিছে, এরকমও হতে পারে। নেটওয়ার্কিং তো বড় টপ সাবজেক্ট, ঠিক আছে। এর মধ্যে সিসিএনএ আছে, যেরকম এখন তো 7ম সেমিস্টারে যে নেটওয়ার্কিংটা আছে পুরোটা সিসিএনএ। তো ওখান থেকে কোশ্চেন হতে পারে যে বিভিন্ন ধরনের যে ইআইজিআরপি, তারপরে বিভিন্ন ধরনের ম্যাথড আছে, এগুলো থেকে আসবে, ঠিক আছে। তো আসলে ডিপার্টমেন্ট সাবজেক্ট কিন্তু অনেক হার্ড। আর যারা বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিবেন তাদের একদম এই যে আজকে যেরকম আমি মানে একটা টপিক বোঝাতে যে আমার এই জিনিসগুলো লাগতেছে, আমি সব বুঝালাম, এইভাবে পড়াশোনা করবেন। আবার যারা প্রথমে চ্যাটজিপিটির হেল্প নেবেন না, চ্যাটজিপিটি কিন্তু অনেক সময় অনেক ভুল করে, ঠিক আছে। আমাদের একটা অসুবিধা আছে হচ্ছে আমরা মানে শুরুতে চ্যাটজিপিটির হেল্প নিতে চাই,
শুরুতে চ্যাট জিপিটি হেল্প নেওয়া যাবে না, আগে নিজে কন্টেন্ট রেডি করতে হবে, তারপরে চ্যাট জিপিটিকে বলতে পারেন। চ্যাট জিপিটি অনেক সময় অনেক ভুল তথ্য দেয়, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটিকে 50টা এমসিকিউ দিতে বলবেন বা বলবেন যে এটা ঠিক আছে কিনা, অনেক সময় ভুলটাকেও ঠিক বলে, ঠিকটাকেও ভুল বলে, অসুবিধা আছে। তো এই জন্য যারা একদম নিউ তারা তাদের মানে এই এআই ইউজ করাটা বিরত থাকতে হবে। এআই হচ্ছে যারা এক্সপার্ট তাদের জন্য, ঠিক আছে? তো আগে আপনাকে টপিকটা ভালোভাবে জানতে হবে, তারপরে আপনি এআই আপনাকে ভালো হেল্প করবে। আচ্ছা, এই এআইয়ের উপরে আবার কোশ্চেন হবে। আমাকে ভাইভাতে এআইয়ের উপরে একটা প্রশ্ন ধরছিল যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কীভাবে কাজ করে, এই যে যেরকম ওপেন এআই, চ্যাট জিপিটি, গুগল বার্ড, হ্যাঁ, গ্রক, এগুলো আসলে কীভাবে কাজ করে, এটার উপরে আমাকে একটা কোশ্চেন ধরছিল। আর আমি তো আগে থেকেই চ্যাট জিপিটি ইউজ করি, প্রিমিয়াম ভার্সন, আগে থেকেই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে লাগে। তো এগুলো আমি ভালো অ্যান্সার দিতে পারছি আর কি। তো এই জন্য কোর বিষয়টা জানতে হবে, এই যে ভিতরের বিষয়গুলো জানতে হবে। কেউ যদি বলে যে আমি শুধুমাত্র মানে লিখিতর জন্য পরীক্ষা দেবো বা এমসিকিউ এর জন্য, তাহলে সে এমসিকিউ পাস করতে পারবে না, লিখিত তো পরের কথা। তো আর কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে আজকে ক্লাসটাই শেষ করে দিব। স্যার ডিজিটাল ইলেকট্রনিক্সের কোন টপিকগুলো পড়বো যেগুলো ডিজিটাল কোন টপিক পড়বেন? আচ্ছা, আসলে এখন তো আসলে ওইভাবে মাথায় আসছে না, তো আমি দেখি কোনো এক সময় তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু টপিক চেষ্টা করবো নিজে দেওয়ার জন্য। আচ্ছা, রুটিন আমি ফ্রি ক্লাসে ডিজিটাল ইলেকট্রনিক্স মেবি রাখি নাই, ফ্রি ক্লাসগুলোতে আমি রাখছি হচ্ছে মোটামুটি এই যে কোর যে সাবজেক্টগুলো কঠিন এইগুলো। তো চেষ্টা করবো নি যে আমি কোনো একদিন এর মধ্যে এই ডিজিটালের যে টপিকগুলো এটা আমি বলে দিব নি, আমি একটু আগে থেকে একটু রিসার্চ করে বের করি কোন কোন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? একটু মনে করে দিন, পরে তাই হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? স্যার একটা কথা বলবো। শিওর, একটা না বলেন। আপনি ওই যে কম্পিউটারের প্রোগ্রামের উপরে যেরকম একটা শীট দিয়েছেন প্র্যাকটিস করার জন্য, এটা আমাদের অনেক হেল্প হচ্ছে। এবং নন টেকের জন্য যদি দিতেন, যেহেতু কাজগুলো হয়েছে অলরেডি, এখন প্র্যাকটিস না করলে ভুলে যাবো। আমরা শর্ট এইগুলা বুঝতেছি, কিন্তু প্র্যাকটিস থাকলে ভালো হতো, শীট দিলে সহজ হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যেমন ওই যে ট্রানজিটিভ ভার্বের কয়টা দেখাইছেন, মানে এগুলার মতো আর কি, সেই উদাহরণ। আচ্ছা, ও আপনি তো পেইড ব্যাচ স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওই ইংলিশের তো ওরকম। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, ননের ক্লাসেরগুলোতে আমি ওগুলো দিয়ে দেবো, ভালো করে দিয়ে দেবো, সমস্যা নেই। জি জি, মানে প্র্যাকটিস না করলে ভুলে যাবে, আমি বুঝতেছি, ঠিক আছে, আমি প্র্যাকটিস না করতে পারলে কাজে লাগবে না আর কি। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা বলেন, আজকের ক্লাস বুঝছেন কি নাকি সেটা বলেন, সবাই বলেন। ঠিক আছে, কোশ্চেন কোনো না বুঝলে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।